হ্যালো সবাইকে নমস্কার। আমি জুই। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সকাল এখন ওই 8টা মতো বাজে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু গরম গরম সাদা লুচি ভাজছি। আজকে সকাল থেকেই মিষ্টি কিছু আর সঙ্গে লুচি খেতে ইচ্ছা করছিল। সাধারণত আমার ঘরে জানো তো এই বাঙালি ব্রেকফাস্ট খুবই কম হয়। ছেলে মেয়ে প্রায় সকালে ধোসা ইডলি এই সমস্ত খায়, বড় বাইরে থেকে খায়, আর রইলাম আমি পড়ে। আমি যতই চেষ্টা করি সকালবেলার খাবারটাকে স্কিপ করব না, কিন্তু আমার সেই খেতে খেতে 12টা 1টাই বেজে যায়। খাবারের থালাটাকে রান্নাঘরের এক কোণে রেখে ভাবি এটা করে নিই, বসে একটু খাবো, ওটা করে নিই, তারপর নিলিবিলি খাবো। এই করে করে রান্নাটা পুরো হয়ে যায়, তখন আমি খালি হই, তখন আমার সকালবেলার খাবারটা হয়। কিন্তু আজকে আর ওটা করলাম না। আজকে সমস্ত কাজ এক সাইডে রেখে এই সাদা সাদা লুচি আর একটুখানি সিমাই রান্না করেছিলাম, সেটা খেলাম একটু অনেকক্ষণ সময় ধরেই। সাধারণত তো আমাদের মায়েদের খাওয়া ওই সাইক্লোন ঝড়ের মতো মুখে শুধু ঠোসো। আজকে আর সেটা করলাম না। আর ওই যে একটুখানি রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছিলাম, অনেকটা আলসেমি তো ধরেছিল। এর মধ্যে বর সমস্ত আলসেমি আমার ছাড়িয়ে দিল। কোনো দিনও এরকম মাছ ঘরে নিয়ে আসে না, কিন্তু যেদিন আমার কাজ বাজ করতে ইচ্ছা করে না, ভাবি আজকে একটু কাজে ফাঁকি দেব, খুব একটা রান্নাবাড়ি করব না আর খুব বেশি কাজও বাড়াবো না। কিন্তু ঠিক সেই দিনে আমার বর এমন এমন কাণ্ড ঘটায় না, ওই দিনটাই আমার কাজ করতে করতে চলে যায়। এই দেখো সকালবেলায় মাছ কেটে না নিয়ে ঘরে চলে এসেছে, এবার এটা আমার বসে বসে কাটতে হবে। আর মাছ কাটায় আমি যে কী চলো সেটা বলে বোঝাতে পারবো না। এটাতে আমি খুব একটা এক্সপার্টও নই, আর আমার এই কাটাকাটিতে না খুব একটা ইচ্ছাও করে না, কারণ মাছের গন্ধটাই আমার ভালো লাগে না। কিন্তু কি করব বলো, এই যে চিংড়ি মাছগুলো দেখছো, এই চিংড়ি মাছগুলো এখানে যদি কাটিয়ে আনতো না, সেটা নিয়ে যে হতো বরের সঙ্গে তুমুল ঝামেলা। ওই কারণেই ঘরে নিয়ে আসা। আর ঝামেলা হওয়ারও একটা কারণ আছে জানো তো, এখানে চিংড়ি মাছগুলো না একদম বাজেভাবে কাটে। এত বড় বড় চিংড়ি বলো, সেটার যদি এদের জামা কাপড় সমস্তটা খুলে ভালো করে পরিষ্কার না করে প্যাকেট ভরে দেয়, এটা দেখে কার না রাগ লাগে। কারণ এরা তো আর খুব একটা আমাদের বাঙালিদের মতো ভোজন রসিক নয়, আর এরা ওরকমভাবে সুন্দর করে বিভিন্ন ধরনের আইটেমও খেতে পারে না। তাই তেলুগুদের কাছে জানো তো মাছ কাটা নিয়ে অতটা সমস্যা নেই, কারণ ওদের মাছ কাটা হলেই হলো, সেটা যেমনভাবে হোক। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলোকে প্রথমে ওর হাত পাগুলোকে কেটে বাদ দিলাম, এবার ওর গাটাকে একটু ভালো করে ব্রাশ দিয়ে স্নান করে নিলাম, কারণ সারাক্ষণই তো জলে থাকে, সাবান টাবান দিয়ে তো খুব বেশি স্নান করে না। তাই ওই আমার দাঁত মাজা একটা পুরনো ব্রাশ দিয়ে ভালো করে গাটাকে প্রথমে ধুয়ে নিলাম। এবার পালা হচ্ছে এর মাথার মধ্যে যে ময়লাগুলো রয়েছে, আর এই যে শিরদাঁড়ার মতো একটা কালো রগ রয়েছে, এটা ফেলতে হবে, তাহলেই মোটামুটি চিংড়ি মাছটা একদম পরিষ্কার। আর এই কাজটাই জানো তো এরা করে না, মাথা সমেত চিংড়ি মাছের পুরো খোলসটাই ফেলে দেয়, আর কালো ওই শিরটাও রেখে দেয়। সেই ঘরে এনে আবার সেই ওর পিছনে খানিকটা সময় আমার দিতে হয়, টেনে টেনে ওই শিরগুলো বের করতে হয়। চিংড়ি মাছের মাথা থেকে আজকে এই ময়লাগুলো বের করতে না আমার হাতই পুরো ব্যথা হয়ে গেছে। বেশ অনেকক্ষণ ধরে টানা হেঁচড়া করে সবগুলোকে পরিষ্কার করে নিলাম, কারণ ভুলবশত যদি একটা মাথার মধ্যেও নোংরা থেকে যায়, তাহলে রান্নাটাই পুরো অযোগ্য হয়ে যাবে। চিংড়ি মাছের যুদ্ধটা তো জয় করলাম, এবার শুরু হলো তেলাপিয়ার যুদ্ধ। আমি তো প্রথমেই বললাম মাছ কাটতে আমি অতটা পারি না, তবে এই কাঁচিটা দিয়ে যতটুকু পারি, ছুরি কাঁচি সবই নিয়ে এসেছি, যেভাবে যেটা চালিয়ে যুদ্ধটাকে জয় করা যায়। আজকাল জানো তো এখানের বাজারেও মাছের দাম একদম তুঙ্গে, তবে এই মাছগুলো আজকে ভীষণ সস্তায় এনেছে। সস্তায় বলতে 100 টাকায় এনেছে। যদি অন্য অন্য দিন যেত, তাহলে কিন্তু এতটা সস্তায় মাছ পাওয়া মুশকিল। একটুখানি খাটনি হলেও ঠিকই, মাছগুলো কাটিয়ে আনলে এতটা কষ্ট হতো না। নর্মালি মাছ সবসময় আমাদের কাটিয়ে আনে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে মাছ কাটাটা আর সম্ভব হয়ে ওঠে না। মাছ কাটতে জানো তো আজকে আমার অনেকটা সময় লেগে গেছে। মাছ কেটেই তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এলাম। বাচ্চাদের জন্য ওই আলু আর চিংড়ি দিয়ে একটুখানি ঝোলের মতো করব, আর আমাদের জন্য চিংড়িটা আজকের করলাম না, ওটা ফ্রিজে তুলে রেখেছি। ভাবছি একটু ডাব চিংড়ি করব, সেটা অন্য দিন। আজকে শুধু বাচ্চাদের জন্যই ওই ছোট ছোট সাইজের যে চিংড়িগুলো ছিল ওগুলো দিয়েই করলাম।
বাচ্চাদের খুব আলু পছন্দ, তাই কম মশলা দিয়ে ওদের জন্য ঝাল ছাড়া চিংড়ি আলু দিয়ে ঝোল করলাম। আর অন্য পাশে আমি মাছগুলো ভাজতে বসিয়েছিলাম, কারণ কলা দিয়ে মাছের ঝোল করব। কোনো রকম কোনো মশলা আজকে ব্যবহার করব না, কারণ গরমটা যা পড়েছে না। শুধু বেশি করে জিরে ফোড়ন একটু তুলে রেখে সেটাই একটু ঘষে দেব তরকারির ঝোলেতে। আজকে সকালে বর এনেছে একটা ডাব, কারণ এখন তো গরম পড়েছে, তাই ঘরে এখন প্রতিদিনই ডাব আসবে। আর ডাবের মধ্যে এই শাঁসটা দেখো অনেকটা শক্ত হয়ে গেছে, আর এত শক্ত শাঁস না খেতে অতটা ভালো লাগে না। তার জন্য এই শাঁসটাকে ভাবছি একটুখানি নারকেলের মতো কুড়িয়ে ওই দুধ পুলি করব ডাবের শাঁস ভিতরে দিয়ে, দেখা যাক কি হয়। কারণ ওই যে বললাম সকাল থেকেই মিষ্টি খেতে ইচ্ছা করছে, তার জন্যই মাথার মধ্যে এই দুষ্টু বুদ্ধি ঘুরছে। যদিও এর আগে কোনো দিনই এভাবে করিনি, কিন্তু আজকে একটু চেষ্টা তো করে দেখি। ডাবের শাঁসটাকে নারকেলের মতো কুড়িয়ে একটুখানি 2 চামচ চিনি মাখিয়ে রেখে দিলাম রেস্টে। আগে রান্নাটা সারি, তারপর ওটা করব। কলার তরকারি, বাচ্চাদের রান্না সবটাই নেমে গেছে। এবার আমাদের জন্য একটু মাছের ঝোলও করব। তার জন্য আজকে সব মশলা একসঙ্গে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে ওইদিকে তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। মশলাটা ওদের কষতে কষতে আমি এইদিকে একটুখানি আমের টকও করে নেব। তেলে একটু বেশি করে সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে আমটাকে দিয়ে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছি চিড়ে, একটুখানি হলুদ লবণ দিয়ে ভেজে নেব। ওইদিকে আমটা ভাজা হতে হতে মশলাটা আমার অনেকটা কষিয়ে গেছে, তার মধ্যে মাছটাও দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে বসিয়েছি। আর এই দিকে একটুখানি চিনি দিয়ে দিলাম, পরিমাণের থেকে বেশি, কারণ আমটা খুবই টক। চিনিটা একটু নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিয়ে বেশ খানিকটা জল ঢেলে দিলাম। এবার এই দিকে আমের টক ফুটতে থাকুক, এদিকে মাছের ঝোল একসঙ্গে দেওয়াতে ওই একসঙ্গেই মাছের ঝোল আর আমের টক দুটোই হয়ে গেছে। এক পাশে রান্না শুরু, আর এক পাশ দিয়ে হাতের কাজগুলো গুছিয়ে নিলে রান্নাটা করতে খুব একটা কষ্ট হয় না, সময়টাও অনেকটা কম লাগে। আমি ওইভাবেই প্রতিদিন করি, যেহেতু বাচ্চা কাচ্চা সামলে আমার সমস্ত কাজ করতে হয়, তাই সময় যেভাবে বাঁচানো যায় ঠিক ওই টেকনিকেই আমার কাজগুলো করতে হয়। আর এই দিকে দেখো আমার ক্যাপসিকাম গাছটা কিভাবে মরে গেছে। কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছি ইঁদুরে কিভাবে মাটি তুলেছিল ওর গোড়ার দিকে, আর 2 দিন আগে না ওই গোড়াটা পুরোই কেটে দিয়েছিল। আবার ওকে বসিয়েছি ঠিকই, কিন্তু ফল ধরা গাছ সে কি আর বাঁচে এই গরমে বলো। আজকে দুপুরে পুরোই একদম নেতিয়ে পড়েছে। তাই ছেলে স্কুল থেকে ফিরলে ওকে নিয়েই ক্যাপসিকামগুলো তুলে ফেললাম। বেশ ভালোই হয়েছে, নিজে হাতে না লাগিয়ে ওই একা একা হয়ে যে এতগুলো ক্যাপসিকাম হয়েছে, এটাই অনেকটা পাওয়া। দুপুরের রান্নাবাড়া সেরে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে ওই যে ডাবের শাঁসটা রেখেছিলাম চিনি মাখিয়ে, একটু বেশিক্ষণ রাখাতে দেখলাম চিনিটা গলে এতটা জল হয়েছে যেটা আর ওই পুর হিসেবে ব্যবহারই করা যাবে না। তাই 2 চামচের মতো সুজি গরম খোলায় ঢেলে নিয়ে তার মধ্যে একটু দুধ ছেড়ে দিয়েছি। তারপর ডাবের শাঁসটা দিয়ে কিছুক্ষণ ঢেকে বেশ একটা ঘন পুর বানিয়ে নিয়েছি। এটা খেতে না দুর্দান্ত হয়েছিল, মানে এরকমভাবেই পুরো পুরটা খেতে ভালো লাগছিল। এইদিকে আমি পিঠের ডোটা বানানোর জন্য বেশ কিছু গরম জল দিয়ে তাতে একটুখানি লবণ দিয়েছিলাম, আর ওই ফুটন্ত গরম জলের মধ্যেই কিছুটা চালের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। আর ওই গরম অবস্থাতেই না আমি খুন্তির সাহায্যে বেশ শক্ত হাতে একটুখানি ঘষে ঘষে নেব, মানে এইভাবেই ডোটা পুরো আমি বানিয়ে নেব। আর একটুখানি গরম জল না আমি তুলেও রেখেছিলাম, পরিমাণ মতো প্রয়োজনে আমি একটু একটু করে ব্যবহার করছি। আর এই অবস্থাতে তো আর হাত দেওয়া যাবে না, তাই আমি খুন্তির ব্যবহারটাই করছি। তবে মাকে দেখতাম জানো তো, ওই গরম অবস্থাতেই হাতে কিভাবে যে মাখাতো, একটুখানি কাছে অবশ্য ঠান্ডা জলটা নিয়ে নিত, যখন আর সহ্য না করতে পারতো তখন ওই হাতটা ঠান্ডা জলে ডুবাতো। ডোটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাত দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বেশ বড় একটা রুটির সাইজে একটু বেলে নেব, তারপর একটা গ্লাসের সাহায্যে আমি ওই গোল শেপটা দিয়ে নেব। আমি জানো তো ওই হাতে আবার বানাতে পারি না, তাই আমি গ্লাসের সাহায্যে এইভাবে গোল শেপটা দিয়ে নিলাম। এবার এটার মধ্যে পুর ভরে ভালো করে মুখ বোজানোর পালা, কারণ এইখানে যদি মুখটা ভালো করে না বোজানো হয় ফেটে যায়, তাহলে দুধের মধ্যে গিয়ে তো সব মাখামাখি, তখন আর ওই দুধ পুলি হবে না, ক্ষীর পুলি হয়ে যাবে। কারণ এটার মধ্যে যে সুজি রয়েছে ওটাতে পুরো ক্ষীর হয়ে যাবে। ওই একটু ভালো দেখার জন্য আমি একটুখানি ডিজাইনও করে দিচ্ছি। এইভাবেই আমি সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। আর এই দিকে আমি দুধটাও জালে বসিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি পরিমাণ মতো চিনি।
তবে দুধটা ফোটানোর পরে না একটুখানি চাপিয়ে দিয়ে একে একে আমি সব পিঠাগুলোকে দিয়ে দেব। আর দুধের মধ্যে পিঠাগুলোকে ছাড়ার সময় না আমি একদম আঁচটা কমিয়ে দিয়েছি, যাতে পিঠাগুলো না ভেঙে যায়। সব পিঠাগুলো দিয়ে না আমি চট করেই নাড়বো না, একটু বাদে নাড়বো, যাতে ওই পিঠের উপরের চামড়াটা একটুখানি শক্ত হয়ে যায়। তাহলে ওই সময় নাড়লে না মুখটা খুলে যাওয়ার বা ভেঙে যাওয়ার চান্সটা খুবই কম থাকে। আর আস্তে আস্তে আঁচটা বাড়াবো আর মাঝে মাঝে নাড়তে থাকবো। একটুখানি ওই 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিলেই যখন সিদ্ধ হয়ে যাবে তখন তো বোঝাই যাবে পিঠাটা হয়ে গেলে। উপর দিয়ে একটা আলাদা রকমেরই চকচকা ভাব আসবে। এইদিকে আমি পিঠাটা বসিয়ে দিয়েছি, কারণ মাঝে মাঝেই তো নাড়তে হচ্ছে। আর আমি দুপুরের খাবারটাও সেরে নিচ্ছি, কারণ এখন যদি খাবারটা খেয়ে না নিই, ছেলে মেয়ে দুজনই ঘুমোচ্ছে, তখন ওই একটা কাজ সেরে আমার আর দুপুরের ঘুমটা হবে না। এইদিকে আমি ফুল আঁচে পিঠাগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পিঠাটা হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে। পিঠাটাকে খানিকক্ষণ রেস্টে রেখে এবার কিছুক্ষণ নিজের সময়, এই সময়টাতে বাচ্চা কাচ্চাকে দুপুরে খাইয়ে দিয়ে এই চড়া গরমে নিজের জন্য এই সময়টুকু আমার চাই। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে রুমটাকে একটুখানি পর্দাগুলো টানিয়ে অন্ধকার করে দুপুরবেলার যে ভাত ঘুমটা না, এটা আসলে কতটা যে শান্তি দেয় সেটা যে মাঝে মাঝে দেয় সেই জানে। যেদিন আমার বাচ্চা দুটোই দেখি ঘুমোচ্ছে, সেদিন আমি আর এই কাজটা মিস করি না। এই দেখো দুজনে আরামে ঘুমোচ্ছে, আর আমিও এবার আরামে একটুখানি ঘুমোবো, কারণ এই রিল্যাক্সিংটা না কাউকে বলে বোঝানোর মতো না। সকাল থেকে কী করেছি না করেছি সমস্তটা ভুলে যাব। আর এই যে এরকম কাহিনী কার কার ঘরে আছে বলো তো? খাটে হাজারখানিক জায়গা, কিন্তু মায়ের পিঠের তলে দুটোই। যতই দূরে সরাই সেই দেখবো আমার পিঠের তলে, আর আমার এই এক পাশ হয়েই ঘুমোতে হবে। কিন্তু তাও এর মধ্যে একটা শান্তি আছে। দুপুরে লম্বা একটা ঘুম দিয়ে উঠেই প্রথমে পিঠেগুলোকে দেখতে চলে এলাম কেমন হয়েছে, তোমাদেরকেও দেখাই। দেখো একটা পিঠাও ভাঙেনি, বেশ সুন্দর হয়েছে, খেতে যা দুর্দান্ত হয়েছিল না। আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।